নিউ ইয়র্ক হাইওয়ে ধরে একটা গাড়ি এগিয়ে চলেছে ওয়াশিংটনের দিকে। গাড়ির আরোহী দুজন, ড্রাইভিং সিটে আহমদ মুসা এবং তার পাশে কামাল সুলাইমান। আমরা অর্ধেক পথে গিয়েছি ভাইয়া। গণকবরের 14টি কঙ্কালের সব রকম টেস্ট সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে ওই 14 জনই আরব বংশোদ্ভূত এবং তাদেরকে টুইন টাওয়ারে ধ্বংসের দিনগত রাতে একই সময়ে বিষাক্ত গ্যাস প্রয়োগে হত্যা করা হয়েছে। এর অর্থ আরবদের কর্তৃক বিমান হাইজ্যাক করে টুইন টাওয়ারে আঘাত করার প্রচারিত কাহিনী মিথ্যা এবং সাজানো। অন্যদিকে ধ্বংস হয়ে যাওয়া টুইন টাওয়ারের ডাস্টের 3টি পরীক্ষা প্রমাণ করছে বিশেষ ধরনের ডেমোলিশন বিস্ফোরক দিয়ে টাওয়ার ধ্বংস করা হয়েছে। বিমানের আঘাতে টাওয়ার ধ্বংস হয়নি, বলল কামাল সুলাইমান। আমরা অর্ধেক পথে গিয়েছি, এ কথা বলছো কেন? টুইন টাওয়ার ধ্বংসের জন্য যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণের ডকুমেন্ট আমাদের হাতে। অন্যদিকে টাওয়ার ধ্বংসের যে কারণ দেখানো হয়েছে তা মিথ্যা প্রমাণের ডকুমেন্ট আমাদের হাতে এসেছে। সুতরাং বলতে পারো পুরো পথই আমরা অতিক্রম করেছি। এখন আমরা উদ্ধার করতে যাচ্ছি সিভিল প্লেন কিভাবে টাওয়ারে আঘাত হানল সেই রহস্য, বলল আহমদ মুসা। আমরা ডক্টর আয়েশা আহমদের মামার কাছ থেকে গ্লোবাল হকের উড্ডয়ন রুট এবং লগ ও ফটোগ্রাফ জোগাড়ের চেষ্টা করতে পারি। আমার বিশ্বাস তিনি আমাদের সাহায্য করবেন। কামাল সুলাইমান বলল, আমরা মিউজিয়াম অব মিলিটারি হিস্ট্রির ওখানে কাজ সেরে নিউ ইয়র্কে ফিরে ওখানে যাব ইনশাআল্লাহ, বলল আহমদ মুসা। গ্লোবাল হকের মিসিং বলে কথিত লগ সম্পর্কে নতুন কিছু জানা গেছে ভাইয়া? আমি একটি টেলিফোনের অপেক্ষা করছি কামাল সুলাইমান। কে টেলিফোন করবেন? জিজ্ঞাসা কামাল সুলাইমানের। এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন টেলিফোন করবেন। তিনি গতরাতে আমাকে টেলিফোন করে বলেছিলেন যে মিলিটারি মিউজিয়ামের লগ সম্পর্কে স্পেসিফিক কিছু জানতে পারলে আমি সেখানে পৌঁছার আগেই তিনি আমাকে জানাবেন। আহমদ মুসার কথা শেষ হতেই তার মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা তুলে সামনে ধরল আহমদ মুসা। নিশ্চয় মিস্টার আব্রাহাম জনসনের টেলিফোন, বলল কামাল সুলাইমান। না, বুমেদিন বিল্লার টেলিফোন, বলে আহমদ মুসা বুমেদিন বিল্লার কলের উত্তর দিয়ে বলল, হ্যাঁ আমি জোসেফ জন। তুমি কখন ফিরলে? এই মাত্র পৌঁছে আপনাকে টেলিফোন করেছি। শোনো, আমি যা খবর পেয়েছি তাতে প্রফেসরকে কিছুদিন বাইরে থাকতে হবে, বাড়িতে তার যাওয়া হবে না। আর তুমি তোমার আসল কাজ শুরু করে দাও। মূল রিপোর্টের আগে প্রারম্ভিক কয়েকটা রিপোর্ট করতে হবে, যেমন গণকবর আবিষ্কারের খবর, ধ্বংস টাওয়ারের ডাস্ট পরীক্ষার উদ্যোগের খবর, এবং এসবকে সামনে রেখে বলবে টাওয়ার ধ্বংস বিষয়ে সত্যানুসন্ধানের সামগ্রিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই রিপোর্টের পরদিনই মূল রিপোর্ট পত্রিকায় যেতে হবে। এরপর লামন্ডে পত্রিকায় যা উঠবে না সেসব বিষয়ে ফলো আপ পূর্ণাঙ্গ রিপোর্ট তোমাকে পাঠাতে হবে FWTV এবং WNA সংবাদ মাধ্যমে। মূল তথ্য তো পাওয়া গেছে, তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করো, পরে একটা বিষয় সংযোজন করলেই চলবে, আহমদ মুসা বলল। আমি কাজ শুরু করে দিয়েছি, তবে আপনি যে প্রারম্ভিক রিপোর্টের কথা বলেছেন সেটা আমার মাথায় ছিল না। আপনি ঠিকই বলেছেন, বিনা মেঘে বজ্রপাতের চেয়ে এটাই স্বাভাবিক হবে, বলল বুমেদিন বিল্লা। ধন্যবাদ বিল্লা, রাখলাম টেলিফোন। সব কথা মনে রেখো, বাই, বলে আহমদ মুসা কল অফ করে দিল। কল অফ করে মোবাইল ড্যাশবোর্ডে রাখতেই মোবাইল বেজে উঠল আবার। এবার নিশ্চয় জর্জ আব্রাহাম জনসন হবেন ভাইয়া, বলল কামাল সুলাইমান। মোবাইল তুলে নিল আহমদ মুসা। ঠিক জর্জ আব্রাহাম জনসনই টেলিফোন করেছে। গুড মর্নিং জনাব, কেমন আছেন? বলল আহমদ মুসা। গুড মর্নিং, ভালো আছি। তুমি নিশ্চয় পথে ড্রাইভ করছো? জি হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি বলছি শোনো, লগটা মিসিং বলে যে মন্তব্য ডকুমেন্ট আছে তা ঠিক নয়। একটা বিশেষ পক্ষ অফিসকে দিয়ে এটা করিয়েছে। লগটা ঠিক জায়গায় ঠিকই আছে। বলছি সেকশন ও ডেস্ক নাম্বার মুখস্থ করে নাও। MM অন
বাই অন 97। আরও শোনো, এখানে কিন্তু কড়া সিকিউরিটি, তাদের উপর দেখামাত্র গুলির স্থায়ী নির্দেশ দেয়া আছে। তারপর তোমরা রিভলভার নিতে পারছো না, সুতরাং সাবধান। উইশ ইউ গুড লাক, বাই। বলে এপার থেকে কিছু শোনার অপেক্ষা না করে টেলিফোন রেখে দিল জর্জ আব্রাহাম জনসন। আল্লাহ লোকটির উপর রহম করুন। তার সরকারের কোনো লাভ নেই, বরং একদিক দিয়ে ক্ষতি আছে। তা সত্ত্বেও অমূল্য সাহায্য তিনি করছেন, শকত কণ্ঠে বলল আহমদ মুসা। জর্জ আব্রাহাম জনসন সত্যিই আপনাকে ছেলের মতো ভালোবাসেন ভাইয়া, কামাল সুলাইমান বলল। তোমার কথা ঠিক কামাল সুলাইমান, তিনি আমাকে তার দ্বিতীয় ছেলে মনে করেন, কিন্তু তিনি ছেলেকে এ ধরনের সাহায্য করবেন না। আসলে কামাল সুলাইমান, তিনি আমাদের উদ্দেশ্য আদর্শকেও ভালোবাসেন, বলল আহমদ মুসা। ভাইয়া, আরেকটা বিষয়, বর্তমান মার্কিন সরকার সম্ভবত চান টুইন টাওয়ার ধ্বংসের সত্য ঘটনা দিনের আওতায় আসুক। যে গ্রুপটা তখন মার্কিন প্রশাসন ও সরকারের একটা অংশকে কাজে লাগিয়ে ভয়াবহ কাজটা করেছিল, বিশ্বকে ও আমেরিকাকে বদলে দিতে চেয়েছিল, তাদের মতো করে সেই গ্রুপটা ও তাদের হীন উদ্দেশ্য ধরা পড়ে যাক বিশ্ববাসীর চোখে, এটা আমেরিকার বর্তমান সরকার আন্তরিকভাবেই কামনা করেন। তবে এ কাজটা অন্যের হাতে হোক, এটা তারা চাচ্ছেন, কামাল সুলাইমান বলল। হ্যাঁ কামাল সুলাইমান, তোমার কথা ঠিক। আজকের আমেরিকা ৩০ বছর আগের সে আমেরিকা নয়। জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, টমাস জেফারসনের আমেরিকা আবার ফিরে এসেছে। এই আমেরিকা নিজের যেমন শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত রাখতে চায়, তেমনি চায় অন্যেরও শান্তি, স্বাধীনতা, সমৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত থাক। এই আমেরিকা বিশ্বের জাতি ও দেশসমূহের মাথায় বসতে চাচ্ছে না, চাচ্ছে তাদের হৃদয়ে স্থান পেতে। সুতরাং আমেরিকা অবশ্যই চাইবে অতীতের একটি কালো দাগ তার গা থেকে মুছে ফেলতে, বলল আহমদ মুসা। আহমদ মুসার কথা শেষ হতেই কামাল সুলাইমান চিৎকার করে উঠল, ভাইয়া, ডান দিকে এক্সিট নিন, এদিক দিয়ে ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউতে না ঢুকলে অনেক ঘুরতে হবে। ধন্যবাদ কামাল। কথায় মনোযোগ দিতে দিতে রাস্তার দিকে মনোযোগ ছিল না। এক্সিট নেবার জন্য গাড়িটাকে সাইড লেনে নিতে নিতে বলল আহমদ মুসা। ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউ এবং কনস্টিটিউশন অ্যাভিনিউ রাজধানী ওয়াশিংটনের প্রাণকেন্দ্র। হোয়াইট হাউস, পার্লামেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এই এলাকায়। ইন্ডিপেন্ডেন্ট অ্যাভিনিউয়ের দক্ষিণ প্রান্তে, অ্যাভিনিউ থেকে একটু ভেতরে, এক বিরাট এলাকা জুড়ে মিউজিয়াম অফ মিলিটারি হিস্ট্রি। মিউজিয়ামের চারদিক ঘিরে বড় বড় গাছ স্থানটাকে বাগানের রূপ দিয়েছে। মিউজিয়ামের দুপাশে পার্কিং প্লেস, উত্তর পাশে পার্কিং প্লেসটা ছায়া ঘেরা এবং অপেক্ষাকৃত নির্জন। তাছাড়া মিউজিয়ামের প্রাইভেট ও ইমার্জেন্সি দরজা আছে, সেটাও এদিকেই। আহমদ মুসা এই কার পার্কিংয়ে তার গাড়ি পার্ক করল। পকেট থেকে মিউজিয়ামের ইন্টারনাল মানচিত্রটা বের করে চোখের সামনে তুলে ধরল। 4 তলা বিল্ডিং, প্রতিটি ফ্লোরের রুম ও প্যাসেজের অ্যারেঞ্জমেন্ট প্রায় একই রকম। পূর্ব দিকে মিউজিয়ামের এন্ট্রান্স। মিউজিয়ামটা ঢোকার পর একটা বড় লাউঞ্জ, লাউঞ্জের দুপ্রান্ত থেকে দুটি প্রশস্ত সিঁড়ি উঠে গেছে 4 তলা পর্যন্ত। একটা সিঁড়ি উপরে ওঠার জন্যে, অন্যটা নিচে নেমে আসার জন্যে। মিলিটারি মিউজিয়ামটি সার্বক্ষণিকভাবে সর্বসাধারণের জন্য খোলা নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমতিপ্রাপ্তরাই শুধু মিউজিয়ামে ঢুকতে পারে। মিউজিয়ামের সকল বিভাগ সকলের জন্য অবারিত নয়। কিছু কিছু বিভাগ আছে যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। এ ধরনের সেকশনগুলো 4 তলায়, অর্থাৎ 4 তলায় কোনো দর্শনার্থী যায় না। জর্জ আব্রাহাম জনসন জানিয়েছেন, MM অন 7 সেকশনটা নিষিদ্ধের তালিকায় নয়। সুতরাং তাদের মন্তব্য, সেফ এয়ার সার্ভিসে গিয়ে রেকর্ড লগ দেখায় কোনো বাধা নেই। কিন্তু সমস্যা 4টি। যে ডকুমেন্টসকে মিস্ট্রিয়াস মিসিং তালিকায় তোলা হয়েছে, 1, তা কোনো বাধা আসবে কিনা, 2, ক্যামেরা নিয়ে যেতে দেবে কিনা, 3, ছবি তোলার সুযোগ পাওয়া যাবে কিনা, এবং 4, সেকশনটি কোনো তলায় তা জানতে ভুলে গেছেন জর্জ আব্রাহাম। আহমদ মুসা মিউজিয়ামের মানচিত্র থেকে মুখ তুললেন, বলল কামাল সুলাইমানকে সব সমস্যাগুলোর কথা। কামাল সুলাইমান বলল, সেকশন চেনার সমস্যাটা ভাই আমরা ইনফরমেশন থেকে জেনে নেব। আমার মনে হয়
প্রথম সমস্যাটা কোনো সমস্যাই হবে না, কারণ সেকশনটা দর্শনার্থীর জন্য নিষিদ্ধ নয় বলেই একে 4 তলায় নেওয়া হয়। মিসিং তথ্যটা দর্শনার্থীদের জন্য এজন্যই রাখা হয়েছে যাতে কোনো দর্শনার্থী সেকশনটাতেই না যায়। গেলে বাধা দেওয়ার কিছু নেই। সমস্যা দাঁড়াচ্ছে ক্যামেরা নেয়া, ছবি তোলা নিয়ে। থামল কামাল সুলাইমান সমস্যা দুটির কোনো সমাধান না দিয়েই। কলম ক্যামেরা তো একটা কাজ আমরা করতে পারি, আমরা ক্যামেরা থেকে ব্যাটারি এবং ফটো ডিস্কটা আলাদা করতে পারি, তাতে ওদের স্ক্যানিং এড়ানো যাবে, বলল আহমদ মুসা। গাড়ি থেকে নামার জন্য তৈরি হলো আহমদ মুসা। বেরিয়ে এলো গাড়ি থেকে, মিউজিয়ামের লাউঞ্জে প্রবেশ করলো। সোজা গিয়ে দাঁড়ালো রিসেপশনের সামনে। রিসেপশন ডেস্কে দুজন, একজন মেয়ে একজন ছেলে। আহমদ মুসাকে ডেস্কের সামনে দাঁড়াতে দেখে মেয়েটি তার দিকে এগিয়ে এলো। গুড মর্নিং ম্যাডাম, আমি জোসেফ জন, আর আমার সাথে ইনি কোনার্ড সুলিভান। এই 2 নামের রিসেপশনে 2টি প্রবেশপত্র থাকার কথা। প্লিজ স্যার, বলে মেয়েটি রেজিস্টারটি টেনে নিল। রেজিস্টারে নজর বুলিয়ে মেয়েটি বলে উঠল, ইয়েস স্যার, আপনাদের পাস আছে। মেয়েটি 2টি পাস আহমদ মুসা দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, রেজিস্টারে দয়া করে সই করুন। আহমদ মুসার প্রবেশপত্র নিয়ে রেজিস্টারে সই করল। সই করে আহমদ মুসা বলল, ম্যাডাম, MM অন 7 সেকশনটা কোন তলায়, কোন দিকে? মেয়েটির পাশে দাঁড়ানো অন্য রিসেপশনিস্ট আগ্রহ ভরে এক ধাপ এগিয়ে এলো এবং বলল, মেয়েটি কিছু বলার আগেই, স্যার, ও সেকশনটা 3 তলার 197 নম্বর কক্ষে। রিসেপশনিস্টের মুখের হঠাৎ এক পরিবর্তন এবং তার অতি উৎসাহ আহমদ মুসার দৃষ্টি এড়াল না, কিন্তু এ নিয়ে চিন্তা করার সময় তার ছিল না। প্রবেশপত্র হাতে পেয়েছে, এখন তাড়াতাড়ি কাজ সারতে হবে। সিঁড়িতে ওঠার মুখে স্ক্যানিং মেশিন, স্ক্যান পেরোলো আহমদ মুসারা। স্ক্যানিংয়ের সময় ব্যাটারি ও ফটো ডিস্ককে আলাদাভাবে দেখে তারা কোনো সন্দেহ করেনি। স্ক্যানিং আছে বলে আহমদ মুসারাজ রিভলভার নিয়ে আসেনি। কামাল সুলাইমানের কাছে একটা ক্লোরোফর্ম রিভলভার রয়েছে। প্লাস্টিকের বলে তা স্ক্যানিংয়ে ধরা পড়েনি। এটাই তাদের একমাত্র অস্ত্র। জর্জ আব্রাহাম জনসন তাদেরকে কৌশলে কাজ সারতে বলেছে। এখানে বড় কোনো খুনোখুনি হোক তা তিনি চান না। 4 তলায় মিউজিয়ামে লিফট ব্যবস্থা আছে, কিন্তু তা দর্শকদের জন্য নয়। আহমদ মুসা সিঁড়ি ভেঙে সোজা উঠে গেল 3 তলায়। কক্ষগুলো সুন্দর গুচ্ছাকারে সজ্জিত। এরকম অনেকগুলো কক্ষ নিয়ে 3 তলা। আহমদ মুসারা খুঁজতে লাগল 197 নম্বর কক্ষ। আহমদ মুসারা আগেই শুনেছিল মিউজিয়ামে কোনো ইউনিফর্ম পরা পুলিশ নেই। সিকিউরিটি পুলিশরা সাধারণ পোশাকে বিভিন্ন রুম ও করিডোরে ছড়িয়ে আছে। দর্শকদের সাথে মিশে দর্শক হয়ে তারা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এই ব্যবস্থাটা আহমদ মুসাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। পেয়ে গেল 197 নম্বর কক্ষ। কক্ষটি উত্তর দিকের শেষ প্রান্তে। কক্ষের দরজাওয়ালা সম্মুখ দেয়াল মিউজিয়ামের উত্তরের বহির্দেয়ালের মুখোমুখি। মাঝখান দিয়ে প্রশস্ত করিডোর। আহমদ মুসা রুম খোঁজাখুঁজির এক ফাঁকে কলম ক্যামেরাটিকে সেট করে নিয়েছে। মাল্টি ডাইমেনশনাল এই মুভি ক্যামেরা অত্যন্ত শক্তিশালী। যে কোনো বড় গ্রন্থ বা রেজিস্টারের উন্মুক্ত 2 পাতার উপর শট নিলে 1 সেকেন্ডের 100 ভাগের মধ্যে দুদিকের 2 পাতার নিচের 10 পৃষ্ঠা পর্যন্ত নিখুঁত ফটো তুলতে পারে। আহমদ মুসারা 197 নম্বর কক্ষে প্রবেশ করল। বিশাল কক্ষটিতে তখন 5 জন লোক, তাদের মধ্যে 4 জন যুবক, 1 জন তরুণী। বিভিন্ন জিনিস দেখায় ব্যস্ত। গোটা কক্ষে সেফ এয়ার সার্ভিসের বিভিন্ন যন্ত্রপাতি, প্লেনের মডেল, বিভিন্ন দেয়াল চার্ট, রেজিস্টার ও বইপত্র সুন্দরভাবে সাজানো। আহমদ মুসা, কামাল সুলাইমান আলাদাভাবে খুঁজছে লগ রেজিস্টার। তাদের পরিকল্পনা হলো তারা দুজনে একসঙ্গে থাকবে না। আহমদ মুসা লগ রেজিস্টার থেকে ফটো নেবে, আর কামাল সুলাইমান 4 দিকটা পাহারা দেবে তাকে আক্রমণ থেকে বাঁচানোর জন্যে। ঘরের মাঝামাঝি জায়গায় দরজা থেকে নাক বরাবর সামনে একটা ডেস্কে আহমদ মুসা পেয়ে গেল লগ রেজিস্টার। লগ রেজিস্টারটি খোলা পাতার দিকে তাকিয়ে আহমদ মুসা বিস্ময়ে হতবাক। লগের যে অংশটি সে চায় সেই পাতাটি খোলা আকারে জ্বলজ্বল করছে। এটা কি
কাকতালীয় ঘটনা, না শত্রুপক্ষের এটা একটা নোটিশ? যেটাই হোক, এ নিয়ে সময় নষ্ট করা যাবে না। তাকালো আহমদ মুসা কামাল সুলাইমানের দিকে। দেখল আহমদ মুসার বামে কিছু দূরে একটা যন্ত্র পরীক্ষা করছে দুজন। তাদের অল্প দূরে কামাল সুলাইমান, অবশিষ্ট দুজন কামাল সুলাইমানের কিছু দূরে দরজার কাছাকাছি জায়গায়। আর তরুণীটি ঘরের পশ্চিম প্রান্তে পশ্চিমমুখী হয়ে একটা বইয়ের পাতা উল্টাচ্ছে। আহমদ মুসার সাথে কামাল সুলাইমানের চোখাচোখি হলো। কামাল সুলাইমান পকেটে হাত দিল, এটা তার প্রস্তুত থাকার সংকেত। আহমদ মুসা ঘুরে দাঁড়ালো। কলম ক্যামেরাটি হাতেই ছিল। কলম ক্যামেরাটি সে রেজিস্টারের নির্দিষ্ট পাতার উপরে ধরে ক্যামেরাটি অন করল, অফও করে দিল সেকেন্ড খানেকের মধ্যেই। আহমদ মুসা কলমটি পকেটে রাখতে যাবে, এ সময় তার বাম পাশ থেকে একটা শক্ত কণ্ঠ ভেসে এলো, হাত তুলে দাঁড়াও আহমদ মুসা। আহমদ মুসা হাত না তুলে ফিরল তাদের দিকে। দেখল যারা একটা যন্ত্র পরীক্ষা করেছিল সেই দুজন ঘুরে দাঁড়িয়েছে। তাদের দুজনের হাতে উদ্যত রিভলভার। আহমদ মুসা ওদের দিকে তাকাতেই ওদের একজন বলল, চালাকির চেষ্টা করো না, হাত তোলো, গুলি করতে আমাদের বাধ্য করো না। তার কথা শেষ হবার আগেই কামাল সুলাইমানের হাত পকেট থেকে বেরিয়েছিল। দুপদুপ করে শব্দ হলো দুবার। ক্লোরোফর্ম বুলেট গিয়ে বিস্ফোরিত হলো দুজন যুবকের সামনে। মুহূর্তে ওরা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। ক্লোরোফর্ম বুলেট ছোড়ার পর কামাল সুলাইমান রিভলভার নামিয়ে এগোচ্ছিল আহমদ মুসার দিকে। আহমদ মুসা চিৎকার করে উঠল, কামাল পেছনে! দরজার পাশে যে যুবক ছিল তারা দুজনই পকেট থেকে রিভলভার বের করে তাক করেছে আহমদ মুসা ও কামাল সুলাইমানকে। তাদের একজন চিৎকার করে উঠেছে, তোরা বহু চালিয়েছিস আমাদের, তোদের আজ বাঁচিয়ে রাখবো না। কামাল সুলাইমানও তাদের দিকে ঘুরে দাঁড়ায়, কিন্তু আহমদ মুসা ও কামাল সুলাইমান কারো কিছু করার ছিল না। যুবক দুজন এতটা দূরে যে তাদের উপর পাল্টা আক্রমণের কোনো সুযোগ নেই। কামাল সুলাইমানের ক্লোরোফর্ম রিভলভারও বিদঘুটে পজিশনে। আহমদ মুসা, কামাল সুলাইমান দুজনের স্থির দৃষ্টি যুবক দুজনের দিকে। সময়ের এরকম সন্ধিক্ষণে সাইলেন্সার লাগানো রিভলভারের গুলির শব্দ হলো পরপর দুবার। যুবক দুজনের হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল। দুজনেরই দুহাত রক্তাক্ত। আহমদ মুসারা তাকালো ঘরের পশ্চিম দিকে, দেখল সেই তরুণীটির হাতে রিভলভার। আহমদ মুসা তার দিকে তাকাতেই মেয়েটি বলল, আসুন স্যার, আপনারা আমার সাথে, বলে তরুণীটি দরজার দিকে হাঁটা দিল। কামাল সুলাইমান তার ক্লোরোফর্ম রিভলভার তুলে ফায়ার করল আহত যুবক দুজনের দিকে। বলল, ওরা চিৎকার করার আর সুযোগও পাবে না। হাঁটতে হাঁটতে মুখ ঘুরিয়ে তরুণীটি কামাল সুলাইমানকে বলল, ধন্যবাদ। তরুণীটির সাথে আহমদ মুসার ঘর থেকে বেরিয়ে এলো। তরুণীটি হাঁটতে লাগলো করিডোর ধরে, প্রথমে পশ্চিমে, তারপর উত্তরে। আমরা কি বের হব? উত্তরে প্রাইভেট এক্সিট দিয়ে, বলল আহমদ মুসা তরুণীটিকে লক্ষ্য করে। জি স্যার, সামনের গেট দিয়ে অনেক ঝামেলা হতে পারে, ওদের আরও লোক আছে। আপনারা দুজন ঢুকেছেন, এ খবর সব জায়গায় হয়ে গেছে। কিভাবে? আমাদের তো ওরা চিনে না, বলল কামাল সুলাইমান। রিসেপশনে আপনারা সেকশনের কোড নম্বর বলেছিলেন, ওই থেকে বিষয়টা প্রকাশ হয়ে পড়েছে। শুধু ঘরের চারজন বোধহয় জানত না যে আপনারাই দুজন। তারা প্রাইভেট সিঁড়ি দিয়ে উত্তরের প্রাইভেট এক্সিটে নেমে এলো। প্রাইভেট এক্সিটে একজন তরুণী দাঁড়িয়েছিল। আহমদ মুসাদেরকে নিয়ে আসা তরুণী তাকে লক্ষ্য করে বলল, এদিকে সব ঠিকঠাক? জি। ঠিক আছে, তোমার কাজ শেষ, তুমি এখন চলে যাও, বলে সে এগুলো দরজার দিকে। দরজায় ডিজিটাল লক। তরুণীটি আনলক করলো, দরজা খুলে গেল। তরুণী সহ আহমদ মুসারা বেরিয়ে এলো। গাড়ির পাশে গিয়ে পৌঁছলো তারা। মেয়েটি বলল, স্যার, আমাকে ওয়াশিংটনের সীমা পর্যন্ত আপনাদের পৌঁছে দিতে বলেছেন। ওয়েলকাম, আহমদ মুসা বলল। মেয়েটি পেছন দিকে দুটি দরজা খুলে আহমদ মুসাদের বসিয়ে নিয়ে নিজে ড্রাইভিং সিটে বসল। গাড়ি স্টার্ট নিল। আহমদ মুসা বলল, গাড়িতে বসার প্রোটোকল তো ঠিক হলো না? আপনারা মেহমান আর আমি হোস্টের পক্ষে আপনাদের সার্ভিস দিচ্ছি, প্রোটোকল ঠিক আছে, বললাম তরুণীটি। হোস্টকে জিজ্ঞেস করলো আহমদ মুসা। অফিসিয়ালি বলা যাবে না, আর আনঅফিসিয়ালি শুনে কি লাভ, বলল তরুণীটি। গাড়িটি নিউ ইয়র্ক হাইওয়েতে উঠলে তরুণী একটা ইমার্জেন্সি পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে
নেমে পড়ল। আহমদ মুসা, কামাল সুলাইমানও নামল। কামাল সুলাইমান ড্রাইভিং সিটের পাশের সিটে বসল। আহমদ মুসা বলল, আপনি কিভাবে ফিরবেন সে জিজ্ঞাসা জানিয়ে অবান্তর। আপনি আপনার স্যারকে আমাদের কৃতজ্ঞতা জানাবেন, আর বোনকে কৃতজ্ঞতা জানাবো না, কারণ বোন উত্তরে বলবেন বোন হিসাবে সে দায়িত্ব পালন করেছেন। আপনি আমাকে বোন বলেছেন? আমি আপনাদের বোন? মেয়েটির গলা হঠাৎ ভারী হয়ে গেল, ছলছলিয়ে উঠল তার চোখ। বলল, আমি যে সত্যি আপনাদের বোন। আমি আয়েশা বেগ মুহাম্মদ। আপনি মুসলিম? আহমদ মুসা বলল, বিস্ময়ের চোখ কপালে তুলে। আপনি নয়, তুমি বলুন ভাই। হ্যাঁ, আমি মুসলিম, তবে মুসলিম নামে আমি চাকরিতে ঢুকিনি। অনেক চেষ্টা করেও মুসলিম নাম নিয়ে এ ধরনের চাকরি পাইনি। শেষে আমি আলিসা বার্গম্যান এই ইহুদি নাম নিয়েছিলাম, এ নামেই চাকরি পাই। অবশ্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমি আমার মুসলিম নাম ফিরে পেয়েছি। স্যার আমাকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কত খুশি হয়েছি বলতে পারবো না। তুমি জানো কি কি কাজে তুমি আমাদের সহযোগিতা করলে? আহমদ মুসা বলল, হ্যাঁ, স্যার আমাকে বলেছেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে শতাব্দীর শ্রেষ্ঠ একটি মহৎ কাজের সামান্য অংশ নিজেকে জড়িত করতে পেরেছি। তবে স্যার, আমার মনে একটা প্রশ্ন, সেটা হলো প্রমাণ জোগাড় যথেষ্ট নয়। প্রমাণগুলোকে আমেরিকার মানুষ, গোটা দুনিয়া গ্রহণ করতে হবে। এটা কি করে সম্ভব হবে? বলল আয়েশা বেগ মোহাম্মদ। হাসল আহমদ মুসা, বলল, মিথ্যাকে যেভাবে গ্রহণ করানো হয়েছিল সত্যকে সেভাবেই গ্রহণ করানো হবে। সেটা কি বুঝছি না আমি। বলল আয়েশা বেগ, দুদিন অপেক্ষা করো, জবাবটা তুমিই বলবে, তোমার কাছ থেকেই শুনব। আহমদ মুসা বলল, আলহামদুলিল্লাহ, আপনার কথা সত্য হোক ভাই সাহেব। আমিন। আসি বোন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। বলল আহমদ মুসা। ওয়ালাইকুম আসসালাম। উইশ ইউ গুড ডেজ ভাইয়া। আহমদ মুসা গাড়িতে উঠল, স্টার্ট নিল গাড়ি। ভাইয়া, আমরা কি যাচ্ছি ডক্টর আয়েশা আহমদের মামার ওখানে? বলল কামাল সুলাইমান। যাব বলেছি, কিন্তু ওরা প্রস্তুত থাকবেন কিনা? আহমদ মুসা বলল। আমি ডক্টর আয়েশাকে জানিয়েছিলাম, উনি কনফার্ম করেছেন আজ বিকেলে অথবা সন্ধ্যার পর যে কোনো সময়। বলল কামাল সুলাইমান। ধন্যবাদ কামাল। আমরা যদি অফিসিয়াল লগের সাথে আগে গ্লোবাল হকের এরিয়াল রুট এবং এই রুটে উড্ডয়নের ছবি পেয়ে যাই, তাহলে আমাদের চেষ্টা 16 কলায় পূর্ণ হবে। আহমদ মুসা বলল, আল্লাহ করুন তাই যেন হয়। এটা হবে আমাদের জন্য শুভে সাদিক। বলল কামাল সুলাইমান। আমিন। আহমদ মুসা বলল। কেউ কোনো কথা বলল না। এরপর দুজনে নীরব। দুজনের চোখে মুখে আশা, আনন্দ, ভাবনার ছাপ। চোখের দৃষ্টি তাদের সামনে। ছুটছে গাড়ি। কফির পেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালা রেখে বলল বৃদ্ধ মরিস মর্গ্যান, দেখো আহমদ মুসা, তুমি একটা জীবন্ত কিংবদন্তি। আমার এই বাড়িটা ধন্য হয়েছে তোমাকে পেয়ে। কিন্তু তোমরা আমাদের আয়েশার বন্ধু, তোমাদের তুমি বলবো, কিছু মনে করো না। বলে বৃদ্ধ একটা দম নিল, একটু ভাবল, তারপর বলল, তোমার কথা সবই শুনলাম। আনন্দিত হলাম যে একটা মিথ্যার মুখোশ তোমরা উন্মোচন করতে যাচ্ছ। কিন্তু 20 বছর পর সত্য উদ্ধার কি করতে চাও? প্রতিশোধ নিতে চাও, না কালো দাগের বিমোচন চাও? কোনটা বড় তোমাদের কাছে? মরিস মর্গ্যান ডক্টর আয়েশা আহমদের মামা, সেফ এয়ার সার্ভিস এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। সে মরিস মর্গ্যানের হিল টপস্থ বাড়ির সুন্দর বৈঠকখানায় বসে আহমদ মুসারা তার সাথে গল্প করছে। পূব দিকে চোখ ফেরালে হাডসন নদীর নীল পানি চোখে পড়ে। নদীর গা ছুঁয়ে আসা সরব বাতাসের স্পর্শ অনুভব করতে পারছে তারা। নিউ ইয়র্ক থেকে 50 কিলোমিটার উত্তরে হাডসন নদীর তীরে সুন্দর পাহাড়ি গ্রাম এই গ্রিনফিল্ড। চাকরি থেকে অবসর পাওয়ার পর মরিস মর্গ্যান কাউন্ট্রির নীরব পরিবেশে তার বিচ্ছিন্ন জীবনযাপন করছেন। আমরা একটু অসত্যের অবসান ঘটাতে চাই, মানুষকে জানাতে চাই প্রকৃত সত্য। কোনো প্রতিশোধের চিন্তা আমাদের নেই। অপরাধীদের শাস্তির প্রশ্ন আছে, কিন্তু সে দায়িত্ব আমেরিকান সরকারের। এদিকটা আমরা ভাবছি না। বলল আহমদ মুসা। এটাই ভালো।
ধন্যবাদ। বিচার চাওয়া ভালো, বিদ্বেষ ভালো নয়। যারা টাওয়ার ধ্বংসের কাজ করেছে, যারা এ নিয়ে মিথ্যাচারের মাধ্যমে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়েছে, তাদেরকে আমি আমার সমগ্র সত্তা দিয়ে ঘৃণা করি। ঘটনার 1 মাস পর আমি রিটায়ার নিয়েছি। অফার ছিল আরো 2 বছর চাকরি করার, কিন্তু এই অফার আমি গ্রহণ করিনি। যদিও জানতাম আমার আমেরিকা এর জন্য দায়ী নয়, এমনকি আমাদের সরকারও এর সাথে নেই। একটি স্বার্থের সিন্ডিকেট এ কাজ করেছে, এটা জেনেও করার কিছু ছিল না। আয়োজনটা এমন আটঘাট বেঁধে করা হয়েছিল যে কাউকে কিছু বিশ্বাস করানো সম্ভব ছিল না। তাই নীরবে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। জনাব, একটা প্রশ্ন, আপনি ষড়যন্ত্রের কথা কিভাবে বুঝেছিলেন? সেদিন আমার শিফট শুরু হলে সেফ এয়ার সার্ভিস অবজারভেটরিতে গিয়ে বসেছি। চোখ গেল স্কাই স্ক্রিনে। হঠাৎ দেখলাম নিউ ইয়র্কের আকাশে খালি চোখে দেখা যায় না এমন উঁচুতে আমাদের গ্লোবাল হক দাঁড়িয়ে। তার অনেক নিচে বিপজ্জনক ফ্লাইং লেভেল দিয়ে সিভিল এয়ারলাইনার ছুটে আসছে। গ্লোবাল হক ও সিভিল এয়ারলাইনারের গতি একই দিকে। ভ্রু কুঁচকে গেল আমার। গ্লোবাল হকের অপ্রতিরোধ্য ম্যাগনেটিক রিমোট কন্ট্রোল কি কোনো হাইজ্যাক করা বিমানকে আটক করছে? আমি তাড়াতাড়ি এডিশনাল রেকর্ডার এবং রেয়ার ভিউ কলার চালু করে নিয়ে চোখে তুলে নিলাম ম্যাগনেটিক গগলস। এই গগলস অদৃশ্য ম্যাগনেটিক ওয়েভকে রঙিন আলোর আকারে সামনে নিয়ে আসে। আমি গগলস চোখে লাগাতে দেখতে পেলাম আমার ধারণা সত্য। গ্লোবাল হক থেকে সবুজ আলোর একটা ধারা তীরের মতো সোজা নেমে গিয়ে স্পর্শ করছে সিভিল এয়ারলাইনারকে। প্লেনটি পরিণত হয়েছে একটা আলোকপিণ্ডে। সবুজ আলোর ধারাটি প্লেনকে টেনে নিয়ে চলেছে। বুঝলাম গ্লোবাল হক হাইজ্যাক হওয়া একটা প্লেনের নিজস্ব পরিচালনা ব্যবস্থা এবং হাইজ্যাকারদের মেটালিক ও এক্সপ্লোসিভ সব অস্ত্রকে বিকল করে দিয়ে প্লেনটিকে টেনে নিয়ে যাচ্ছে সেফ ল্যান্ডিং এর দিকে। কিন্তু পরক্ষণে আমি অবাক বিস্ময় দেখলাম প্লেন গিয়ে আঘাত করছে পাশাপাশি দাঁড়ানো ডেমোক্রেসি ও লিবার্টি টাওয়ারের মধ্যে ডেমোক্রেসি টাওয়ারকে। আপনা আপনি আমার কণ্ঠ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। আমি তাড়াতাড়ি টেলিফোন করলাম আমাদের এয়ার ডিফেন্স হেড অফিসে। এক অপরিচিত কণ্ঠ আমার টেলিফোন ধরল। আমি কম্পিত কণ্ঠে তাকে ঘটনা জানালাম। ওকে বলে সে টেলিফোন রেখে দিল। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে আমি বিস্মিত হলাম। কে টেলিফোন ধরেছিল এ যখন ভাবছি এবং দৃষ্টি ফেরাচ্ছি স্কাই স্ক্রিনের দিকে, ঠিক তখনই আমার সামনের স্কাই স্ক্রিনটা অন্ধকার হয়ে গেল। তার সাথে বিদ্যুৎও চলে গেল। অবজারভেটরি এই কক্ষের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সক্রিয় হলো। জ্বলে উঠল কক্ষ আবার, কিন্তু স্কাই স্ক্রিন অন্ধকারই থাকল। আমি টেলিফোন করলাম মেইনটেনেন্স বিভাগে। তারা বলল, আমরা কিছু বুঝতে পারছি না স্যার। সবকিছু আমাদের ঠিক আছে, কিন্তু কাজ করছে না কোনো কিছুই। এটা কি কোনো ইলেকট্রো ম্যাগনেটিক জ্যামিং? আমি আতঙ্কিত হয়ে পড়লাম। আমি আবার টেলিফোন করলাম আমাদের সেফ এয়ার সার্ভিস বিভাগের চিফ জেনারেল আব্রাহামকে। তিনি বললেন, নিউ ইয়র্কে একটা বড় ঘটনা ঘটেছে, ইমার্জেন্সি চলছে, শীঘ্রই সব জানতে পারবে। তোমার ডিউটি রুমে গিয়ে তুমি অপেক্ষা করো। তার কথা আমাকে আরো আতঙ্কে ঠেলে দিল। আমি বুঝতে পারলাম না ইমার্জেন্সি চললে আমাদের স্কাই স্ক্রিন আমাদের কাছে অন্ধকার হয়ে যাবে কেন। এইভাবে আতঙ্ক উত্তেজনার মধ্যে আমার সময় কাটতে লাগলো। এমনই এক সময় আমাকে আরো আতঙ্কিত করে দিয়ে আমার অবজারভেটরি কক্ষে দরজা ঠেলে প্রবেশ করলে এক মুখোশধারী। গায়ে কালো ওভারকোট, মাথায় কালো হ্যাট, গ্লাভস পরা, হাতে তার রিভলভার। সোজা এসে সে আমার পকেট থেকে রিভলভার তুলে নিল। তারপর দ্রুত এগোলো স্কাই বোর্ডের দিকে। স্কাই বোর্ডের কম্পিউটারে তখন ছিল গোটা কয়েক ঘন্টার স্কাই মনিটরিং ভিডিও রিপোর্ট। মুখোশধারী লোকটি সব জানতার মতো স্কাই বোর্ড থেকে কম্পিউটার ডিস্ক বের করে নিল। যাবার সময় সে বলল অস্বাভাবিক ভরাট কণ্ঠে, গত 1 ঘন্টার কথা একদম ভুলে যাবে, না হলে স্কাই বোর্ড থেকে ডিস্ক বের করার মতো তোমার মাথা থেকে মেমোরি মগজ বের করে নেওয়া হবে। বলে বের হয়ে গেল লোকটি। আমার সামনে গোটা পৃথিবী ওলট পালট হয়ে গেল। আতঙ্কিত নয়, ঘটনাটাকে আমাকে বাকহীন পাথর করে দিল। সম্বিত ফিরে পেলাম টেলিফোন বেজে ওঠার শব্দে। ধরলাম টেলিফোন। আমার চিফ বস জেনারেল আব্রাহামের টেলিফোন।
তিনি বললেন, মর্গান, শত্রুরা নিউ ইয়র্কে আমাদের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীকে আঘাত এনেছে। ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে, ডিউটি ত্যাগ করবে না। আমি তাকে এইমাত্র ঘটনা ঘটে যাওয়ার পুরো বিবরণ দিলাম। তিনি বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠলেন, বললেন, এত দূরে আমাদের অফিসেও হামলা? তুমি তাড়াতাড়ি সব লিখে আমাকে একটা ফ্যাক্স করো। আমি ওটা আমাদের সিকিউরিটি গোয়েন্দা পুলিশকে, তারপর তোমার অফিসে আসছি। আমি লিখিত দিয়েছিলাম, সব বিভাগকে জানানো হয়েছিল, কিন্তু ফল হয়নি। আমি জানতাম ফল হবে না। জেনারেল আব্রাহাম আমার আগে রিটায়ার নেন। গ্লোবাল হকের সেদিনের ভূমিকার সাথে শত্রুর আক্রমণ তত্ত্ব আমি মিলাতে পারিনি। সেখান থেকেই আমার সন্দেহের শুরু। দীর্ঘ বক্তব্য দিয়ে থামল মরিস মর্গান। অসংখ্য ধন্যবাদ জনাব। একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে ঘটনার অবিশ্বাস্য এক কাহিনী জানার সৌভাগ্য হল। আরেকটা বিষয়, স্কাইবোর্ড থেকে এরিয়াল দৃশ্যের মনিটর রেকর্ড তো ওরা নিয়ে যায় সেদিনই, কিন্তু পরে গ্লোবাল হকের এরিয়াল রুট ও তৎপরতার ছবি কি করে পেলেন? আহমাদ মুসা বলল, স্কাইবোর্ডের এই রেকর্ড ছাড়াও আমি অ্যাডিশনাল রেকর্ডটাও শুরু করি। শুরু থেকে ঘটনার দৃশ্য নেবার জন্য রিভিউ রেকর্ডারও চালু রেখেছিলাম। ওরা এটা টের পায়নি। ঘটনা সম্পর্কে আমার মনে সন্দেহ সৃষ্টি হবার পর ওই দুটি রেকর্ড ডিস্কের একটা কপি আমি দিয়েছিলাম জেনারেল আব্রাহামকে, আরেকটা কপি আমি রেখে দিয়েছিলাম আমার কাছে। অফিসে ছিল এক কপি, কিন্তু অফিস ও জেনারেল আব্রাহামের কপিটা হারিয়ে যায়, বলল মরিস মর্গান। তাহলে আপনার কপির কথা ওরা জানতো না? আহমাদ মুসা বলল, তাই হবে। আমাকে ওরা সন্দেহ করেনি, কারণ আমি একেবারেই নীরব হয়ে গিয়েছিলাম। কথা শেষ করে মরিস মর্গান তার পকেট থেকে একটা ইনভেলপ বের করল এবং তা এগিয়ে দিল আহমাদ মুসার দিকে। বলল, মিস্টার আহমাদ মুসা, এই ইনভেলপে গ্লোবাল হকের উড্ডয়ন থেকে টাওয়ার ধ্বংস হওয়া পর্যন্ত অনেকগুলো ছবি আছে এবং এই ডিস্ক আছে এতে। ধন্যবাদ জনাব, বলে ছবির ইনভেলপ গ্রহণ করার সময় আহমাদ মুসা বলল, আরেকটা জিজ্ঞাসা জনাব, এই ঘটনায় গোপন ও কৌশলগত গ্লোবাল হক বিমান ব্যবহৃত হবার ব্যাখ্যা কি? ওটা অনেক উপরের সিদ্ধান্তের ব্যাপার, আমি ওই ব্যাপারে কিছুই জানি না। তবে যেটা আমি উপলব্ধি করেছি সেটা হলো, ওই দিন গ্লোবাল হক এর সাপ্তাহিক রুটিন মহড়ার দিন ছিল। প্রতি সপ্তাহে একদিন গ্লোবাল হক এর জন্য রুটিন মহড়া নির্ধারিত। একে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা তাদের অপারেশনের দিন ঠিক করে। গ্লোবাল হকের মহড়া উড্ডয়নের বিশেষ অপারেশনের কাজে ব্যবহার করা হয়। আমি নিশ্চিত মনুষ্যবিহীন গ্লোবাল হককে ঘাঁটি থেকে যিনি কম্পিউটার কমান্ড দিয়েছেন তিনি ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। এর সবচেয়ে বড় প্রমাণ হল, ঘটনার 1 ঘন্টা পর তিনি রহস্যজনকভাবে নিহত হন। সন্দেহ নেই, কাজে লাগানোর পর তাকে হত্যা করা হয় যাতে অতি গোপনীয় বিষয়টা বাইরে না যায়। তাকে হত্যা করার সিদ্ধান্তের সাথে সাথে গ্লোবাল হককে অপারেশনের কাজে ব্যবহারের সকল চিহ্ন তারা মুছে ফেলার উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্যে সেফ এয়ার সার্ভিস অফিস থেকে গ্লোবাল হক সেদিন কি কাজে ব্যবহার হয় তার সাক্ষী ফিল্ম ডাকাতি করে তারা নিয়ে যায়, বলল মরিস মর্গান। কিন্তু তারা সেফ এয়ার অফিসের রুটিন লগ তখন সরায়নি কেন? আহমাদ মুসা বলল, কারণ দিনটি রুটিন মহড়ার দিন ছিল, বিধায় লগে অস্বাভাবিকত্ব কিছু ছিল না। তবে সন্দেহ উদ্রেককারী একটা বিষয় ছিল। লগের সাথে ছিল রুটের মনিটরিং রিপোর্টও। এই রিপোর্ট থেকে প্রমাণ হতে পারে টাওয়ার ধ্বংসের ঘটনার সময় গ্লোবাল হক নিউ ইয়র্ক স্টেটের আকাশে ছিল, বলল মরিস মর্গান। এ কারণেই তাহলে পরে এই লগকে মিসিং দেখানো হয়? আহমাদ মুসা বলল, অবশ্যই এটাই কারণ। কথা শেষ করে একটু থেমে মরিস মর্গান আবার বলে উঠল, তোমরা অনেক কথাই জানো দেখছি, নিশ্চয় অনেক তথ্য সংগ্রহ করেছ। একটা দুটো প্রমাণ দিয়ে ওদের কাবু করা যাবে না। ষড়যন্ত্রকারীরা শক্তিমান, বুদ্ধিমান, অর্থবান, অতুল প্রভাবশালী। ওদের বিরুদ্ধে তোমাদের সবচেয়ে বড় প্রমাণ কি? বেশি নয়, শুধু 3টি বড় প্রমাণের উপর আমরা ভরসা করছি, বলে আহমাদ মুসা হাইজ্যাকার বলে কথিত 14 জনের লাশ উদ্ধার মাউন্ট মার্সি থেকে এবং ধ্বংস টাওয়ারের ডাস্ট পরীক্ষার রিপোর্ট সম্পর্কে সংক্ষেপে সব কথা বলে
মরিস মর্গানকে জানালো, ও গড, তোমরা অসাধ্য সাধন করেছ। কিন্তু বৎস, তোমরা যা জোগাড় করেছ সেগুলো তুখোড় যন্ত্র, কিন্তু চালনা করবে কে? বলল মরিস মর্গান। সেজন্য ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা করেছি জনাব। আগামী 2-3 দিনের মধ্যে ক্ষেপণাস্ত্রের কাজ দেখবেন আপনি। প্রার্থনা করুন যেন আমরা সফল হই। আহমাদ মুসা বলল। ঈশ্বর তোমাদের সাহায্য করুন, বলল মরিস মর্গান। আমরা উঠতে চাই জনাব, আহমাদ মুসা বলল। অবশ্যই উঠবে। স্মরণীয় সময় খুব সংক্ষিপ্তই হয়ে থাকে। খুব খুশি হয়েছি তোমাদের দেখা পেয়ে। তাছাড়া জানো, আমাদের ভাগ্নীদের সিদ্ধান্তেও আমি খুব খুশি। ধর্মবিশ্বাসকে নবায়ন করতে চাইলে তার জন্য বিশ্বে ইসলামই একমাত্র বিকল্প, তাই তারা করেছে, বলল মরিস মর্গান। আহমাদ মুসা একটু হাসল, বলল, আমাদের ধর্মে একটা কথা আছে, নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্যেও তা পছন্দ করা উচিত। এই কথাকে বোধহয় এভাবেও বলা যায়, অন্যের জন্য যা পছন্দ করবে নিজের জন্যেও তা পছন্দ হওয়া উচিত। হাসল বৃদ্ধ মরিস মর্গান, বলল, তুমি অসাধারণ আহমাদ মুসা। অত্যন্ত শক্ত কথা তুমি খুব সহজ করে সুন্দর করে বলতে পারো, কিন্তু এই সুন্দর কথা শোনার সুন্দর বয়স আমার নেই। অস্তচলের সময়টা শুধু বিয়োগের, সংযোজনের নয়, প্রাকৃতিক বিধানও এটা। আহমাদ মুসার চোখে মুখে নামলো গাম্ভীর্যের একটা পাতলা ছায়া। বলল, গতির জগৎ এই পৃথিবীর জন্য কথা সত্য, কিন্তু মানব জীবনের অস্তাচল চিরন্তন স্থিতির জগতের শুভে সাদিক মাত্র। মৃত্যুর সিংহদ্বার দিয়ে মানুষ এই স্থিতির জগতে প্রবেশ করে। শেষ নিঃশ্বাসের পূর্ব পর্যন্ত মানুষকে চিরন্তন স্থিতির জগতের জন্য পাথেয় জোগাড় করতে হয়। এই পাথেয়র প্রকৃতি ও পরিমাণে নিরূপণ করে স্থিতির জগতে তার পাওয়া পজিশন কেমন হবে। সুতরাং অস্তাচলের শেষ পর্যন্ত পাথেয়ের সংযোজন চলতেই হবে। আহমাদ মুসা, তুমি পরম দর্শন তত্ত্বের কথা বলছো? আমি বলেছি মাটির মানুষের অনিত্য জীবনের কথা, বলল মরিস মর্গান। গতির জগতে দুনিয়ার সবকিছুই অনিত্য, কিন্তু এই জগতের অনিত্য জীবনই অনন্তের পাথেয়। সুতরাং মাটির মানুষের জীবন অনন্তের সাথে সম্পর্কিত, বিচ্ছিন্ন নয়। আহমাদ মুসা বলল। বৃদ্ধ মরিস মর্গানের চোখে মুখে আনন্দ বিস্ময়ের ছাপ। বলল সে চেয়ারে সোজা হয়ে বসে, আমাদের অনিত্য জীবনটা অনন্তের পাথেয় সংগ্রহের জন্যেই। জীবনের অস্তাচল ক্ষয়মান হলেও পাথেয় সংযোজন এ সময় বাড়িয়ে চলতে হবে, এই তো। ঠিক তাই, আহমাদ মুসা বলল। হাসল বৃদ্ধ মরিস মর্গান, বলল, জীবনের উদ্দেশ্য পরিণতির দিক দিয়ে তোমার কথা পরম এক সত্য, কিন্তু আমি কথাটা বলেছিলাম জীবনের জৈবিক দিক সামনে রেখে। এখন বলো, ভাগ্নীদের জন্য যেটা ভালো মনে করেছি সেটা নিজের জন্য ভালো মনে করলেই কি পাথেয়ের ব্যবস্থা আমার হয়ে যাবে? এ প্রশ্নের জবাব তো আপনি দিয়েছেন এই কথা বলে যে ধর্মবিশ্বাস নবায়ন করতে চাইলে তার জন্য ইসলামই একমাত্র বিকল্প, বলল আহমাদ মুসা। কিন্তু আমি ধর্মবিশ্বাসকে নবায়ন বা পুনরুজ্জীবন করতে যদি না চাই, বলে মরিস মর্গান। গম্ভীর কণ্ঠ তার। মুখ টিপে হাসল আহমাদ মুসা, বলল, এইমাত্র আপনিই বললেন জীবনের উদ্দেশ্য পরিণতির দিক থেকে দুনিয়ার অনিত্য জীবনে আখেরাতের অনন্ত জীবনের জন্য পাথেয় সংগ্রহের বিষয়টা একটা পরম সত্য। এই পরম সত্যটা মূলত ধর্মের সত্য। একমাত্র ধর্ম অবলম্বন বা অনুসরণ করেই এই পরম সত্য লাভ করা সম্ভব। সুতরাং ধর্মবিশ্বাসের নবায়ন বা পুনরুজ্জীবন আপনাকে করতেই হচ্ছে। সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না মরিস মর্গান। তার মুখ অসম্ভব গম্ভীর হয়ে উঠেছে। ভারী কোনো চিন্তার গভীরে নিমজ্জিত সে। একসময় সে ধীর কণ্ঠে বলে উঠল, আমার প্রায় 80 বছরের অচল নিষ্ক্রিয় জীবনকালে তুমি আমাকে কি শোনালে আহমাদ মুসা? আমার সামনে নতুন এক জীবনের বোধে দরজা যে খুলে দিলে তুমি। আমি তো জীবনকে এভাবে কোনোদিনই দেখিনি, কেউ বলেনি আমাকে এভাবে। এখন মনে হচ্ছে নয়, ভয় হচ্ছে আমি আমার দুনিয়ার অনিত্য জীবনকে ব্যর্থ করে দিয়েছি। তার মানে অনন্ত জীবনে আমি কিছু পাবো না, মর্মান্তিকভাবে ব্যর্থ বিড়ম্বিত হব আমি সেখানে। ভারী ও কম্পিত কণ্ঠে সে কথা শেষ করল। তার দুচোখের কোণায় অশ্রু চিকচিক করছে। শান্ত কণ্ঠে সান্ত্বনা সুরে আহমাদ মুসা বলল,
জনাব, সর্বশেষ যে বাক্য দিয়ে আপনি কথা শেষ করলেন সে ধরনের কথা বলার সময় এখনো আসেনি। আপনার দুনিয়ার জীবন শেষ হয়নি, আখিরাতের অনন্ত জীবন এখনো অজানা দূরত্বে। অজানা দূরত্বে হলেও এই কথা তো আমি জানি, সে অনন্ত জীবনের জন্য উপযুক্ত পাথেয় সংগ্রহের অনেক সময় আমার নেই, বলল মরিস মর্গান নরম কণ্ঠে। চোখের কোনায় জমে ওঠা দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গণ্ড দিয়ে। আল্লাহর কাছে উপযুক্ত পাথেয় বিবেচ্য বিষয় সময় নয়। যদি তিনি দেখেন তার বান্দা উপযুক্ত পাথেয় সংগ্রহের জন্য উপযুক্ত যাত্রা শুরু করেছে, কিন্তু যাত্রা শেষ করার সময় তার হয়নি, তাহলে করুণাময় আল্লাহ ফুল মার্ক অর্থাৎ উপযুক্ত পাথেও তাকে দিয়ে দেন। এই কথাগুলো বলতে গিয়েও আবেগে ভারী উঠল আহমদ মুসার কণ্ঠ। ওদিকে মরিস মর্গানের দু চোখ দিয়ে দরদর করে নেমে এলো অশ্রু। আকুল কণ্ঠে বলে উঠল, সত্যি বলছো আহমদ মুসা? অনন্ত সে জীবন আমি সুন্দর করে পাবো? এখনো সফল হবার সময় তাহলে আমার হাতে আছে? তাহলে আমার হাত ধরো আহমদ মুসা, আমাকে নিয়ে চলো উপযুক্ত যাত্রাপথের শুরুর পথে, বলে বৃদ্ধ মরিস মর্গান জড়িয়ে ধরল আহমদ মুসার হাত। মিসেস মর্গান অনেকক্ষণ এসে দাঁড়িয়েছে একটু দূরে, মরিস মর্গানের পেছনে। সেও শুনছিল উভয়ের কথা অবাক বিস্ময়ে। সে এবার ধীরে ধীরে এসে স্বামীর পাশে বসল। সে তার হাত ন্যস্ত করল স্বামীর বাহুর উপর। মরিস মর্গান আহমদ মুসার একটা হাত জড়িয়ে ধরলে আহমদ মুসাও দুহাত দিয়ে তার হাত জড়িয়ে ধরেছে। মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিস। প্রেসিডেন্ট অ্যাডামস হ্যারিসন তার আসনে বসে, সামনে খোলা একটা ফাইলের উপর তার মনোযোগ নিবিষ্ট। আনন্দ উৎকণ্ঠার মিশ্র খেলা তার চোখে মুখে।